আজ আমি শোনাবো ব্ল্যাক ফোন 2 সিনেমার গল্প। যদি তোমরা এর প্রথম পার্ট না দেখে থাকো তাহলে আগে সেটা দেখে নাও, নাহলে এই গল্পটা একদম বুঝতে পারবে না। নিচে ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে এই সিনেমার প্রথম পার্ট অর্থাৎ ব্ল্যাক ফোন 2021-এর লিঙ্ক দেওয়া আছে। ব্ল্যাক ফোন 2 ছবির গল্প শুরু হয় 1957 সালে কলোরাডোর রকি মাউন্টেন্স আলপাইন লেকের ইউথ ক্যাম্পে, যেখানে দেখানো হয় হো বেল্ডার নামের একজন কাউন্সিলর ল্যান্ডলাইনে ফোন নম্বর ডায়াল করে। সে ফোনের অপর প্রান্তে যে আছে তাকে বলছিল যে সে কিছু স্বপ্ন দেখেছে, আর যে নম্বরটা সে ডায়াল করছে সেটা সে স্বপ্নেই দেখেছিল। স্বপ্নে কিছু ছেলেরা বরফের ওপর সেটি হাত দিয়ে লিখেছিল, কিন্তু সে জানতে চায় এখন সে কার সঙ্গে কথা বলছে, এটা কার নম্বর। কিন্তু সামনে থাকা ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময়ই তখন হঠাৎই একটা জোরালো আওয়াজের সঙ্গে লাইনটা কেটে যায়, যা দেখে হোপ খুব ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্য দেখানো হয় 1982 সালে, মানে এই সিনেমার প্রথম পর্বের থেকে 4 বছর পরে। আর আমরা দেখি স্কুলের ভিতরে ফিনিকে, যে একটি নতুন ছেলেকে খুব মারছিল। কিন্তু তখনই ফিনির বোন গোয়েন এসে তাকে থামায় আর নিজের সঙ্গে নিয়ে চলে যায়। যেতে যেতে গোয়েন ফিনিকে ওই ছেলেটাকে মারার কারণ জিজ্ঞাসা করলে ফিনি তাকে বলে ওই ছেলেটি বলছিল যে ফিনি যে ওরকম একটি ভয়ঙ্কর অপহরণকারীকে নিজের হাতে মেরেছে সে সেটা বিশ্বাসই করে না, তাই ফিনি রেগে তাকে মারছিল। কিন্তু গোয়েন বলে এত মারামারি করা দরকার ছিল না। কিন্তু ফিনির কাছে তখন সেটা ঠিক মনে হয়েছিল। আসলে এটা তার ছোটবেলার ঘটে যাওয়া ঘটনার জন্য ভিতরের ভয় এবং মানসিক আঘাতের পরে সৃষ্টি হয়েছে, যেটা সে মূলত রাগ আর ক্ষোভ দিয়ে এখন চাপা দেওয়ার চেষ্টা করে। এখন ঠিক ওই সময় শেষ সিনেমায় গ্রাবারের হাতে মারা যাওয়া ফিনির বন্ধু রবিনের ভাই আর্নেস্টো গোয়েনকে একটা অনুষ্ঠানে যেতে বলে। গোয়েন এতে রাজি হয়ে যায়, কারণ গোয়েন আর্নেস্টোকে পছন্দ করত। তারপর তারা দুই ভাই বোন বাড়ি ফেরে, যেখানে তাদের বাবা টেরেন্স অপেক্ষা করছিল। এরপর রাতে সবাই যখন ঘুমোচ্ছিল তখন ফিনির ঘুম আসছিল না বলে সে ঘরের বাইরে লুকিয়ে ধূমপান করছিল, কারণ ফিনিকে যখন অপহরণ করা হয়েছিল এবং তার পরের ঘটনাগুলির জন্য সে প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিল, এবং এই জন্যেই সে সামনে গ্রাবারকেও দেখতে পায়। আসলে গ্রাবার ওখানে ছিল না, কিন্তু তার ভিতরে ট্রমার কারণে সে গ্রাবারকে দেখতে পায়। তখনই গোয়েন বাইরে আসে আর ফিনিকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। ফিনি বলে হ্যাঁ সে ঠিক আছে। গোয়েন তাকে বলে যদি কিছু সমস্যা থাকে তাহলে সে এই ব্যাপারে তার সঙ্গে কথা বলতে পারে, কিন্তু ফিনি তাকে বলে না কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ফিনি তার ভিতরের অবসাদের কথা কাউকেই জানাতে চাইছিল না। তারপর তারা দুই ভাই বোন ঘুমানোর জন্য চলে যায়, আর গোয়েন রাতে একটা স্বপ্ন দেখে। এই সিনেমার প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে আগে যে ঘটনাগুলি ঘটে গেছে গোয়েন সেগুলি স্বপ্নের মাধ্যমে দেখতে পারত, এবং এই ক্ষমতা সে তার মায়ের কাছ থেকে পেয়েছিল। কিন্তু বর্তমানে গোয়েন যে স্বপ্ন দেখে তা আশ্চর্যজনকভাবে শুরু হচ্ছে আলপাইন লেকের ওপরে, যেখানে একটি ক্যাম্পে কিছু বাচ্চা আসে। সেই বাচ্চাদের মধ্যে একজন হলুদ জ্যাকেট পরা ছেলে ছিল, যাকে কেউ অনুসরণ করছিল এবং খুব নৃশংসভাবে তাকে মেরে ফেলে। এরপর ওই ছেলেটি বরফ জমা লেকের নিচে জলের ভিতর থেকে বরফের উপর ডব্লিউ অক্ষরটি লেখে এবং তারপর লেকের ভিতরে হারিয়ে যায়। মানে ওই ছেলেটি মারা গিয়েছিল, এবং ছেলেটির আত্মা গোয়েনের স্বপ্নে এসে তাকে সংকেতের মাধ্যমে কিছু জানাতে চাইছিল। এখন গোয়েন তার স্বপ্নে একটা ফোনের রিং শুনতে পায়, যা তার আশেপাশে কোথাও বাজছিল। সে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল যে তার শরীরও বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য উঠছিল। গোয়েন দেখে যে ফোনটা রিং হচ্ছিল সিনেমার প্রথম পর্বে দেখানো সেই অপহরণকারী গ্রাবারের বাড়ির ভিতর থেকে। সে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তখনই ফিনি সেখানে এসে তাকে ধরে বলে যে সে কোথায় যাচ্ছে, আর ঠিক তখন গোয়েন তার স্বপ্ন থেকে বেরিয়ে আসে। এখন ফিনি গোয়েনকে জানায় যে সে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিল এবং তার দেহ বরফের মতো শীতল হয়ে আছে। তারপর সে গোয়েনকে আবার ঘুমানোর জন্য নিয়ে যেতে চায়। গোয়েন তার ভাইকে বলে যে সে আবার একটা খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু ফিনি তার কথা উপেক্ষা করে ঘুমোতে চলে যায়। পরের দিন গোয়েন যখন স্কুলে ছিল তখন আর্নেস্টো তাকে বলে যে সে তার বাবা মার কাছ থেকে জানতে পেরেছে যে গোয়েন কিভাবে তার দেখা স্বপ্নের ক্ষমতার মাধ্যমে সেই অপহরণকারীর ঠিকানা দেখতে পেয়ে তার মৃত ভাইয়ের দেহ উদ্ধার করতে পুলিশকে সাহায্য করেছিল। এবং আমরাও সিনেমার প্রথম পর্বে দেখেছিলাম কিভাবে ফিনি একাই সেই অপহরণকারী গ্রাবারকে শেষ করে দিয়েছিল। অন্যদিকে ঠিক সেই সময় ফিনি রাস্তায় একটা খারাপ ফোন দেখতে পায় যা রিং করছিল। সে ফোন তুলে কিছু না শুনেই বলে দুঃখিত, আমি কোনো সাহায্য করতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়, কারণ আমরা সিনেমার প্রথম পর্বে দেখেছিলাম এরকম কল তার কাছে নতুন কিছু ছিল না, কিন্তু সে এই সব থেকে এখন দূরে থাকতে চায়। রাতে গোয়েন আবার একটি স্বপ্ন দেখে, যেখানে সে একই ক্যাম্পে আরেকটি ছেলেকে দেখে, যাকেও একই লোক ধরে মেরে ফেলে আর টুকরো টুকরো করে জ্বালিয়ে দেয়। ওই ছেলের আত্মাও সেই হ্রদের ভিতর থেকে ওপরে জমে থাকা বরফের ওপর বি অক্ষরটি লেখে আর হ্রদের ভিতরেই মিলিয়ে যায়। হঠাৎ স্বপ্নের ভিতরই একটা ফোনের রিং বাজে, যার কারণে গোয়েন জেগে ওঠে, কিন্তু আসলে সে জেগে ওঠেনি, এগুলো সবই তার স্বপ্নের মধ্যেই হচ্ছিল। তারপর সে এই ফোনের রিং শুনতে শুনতে ঘরের বাইরে বেরিয়ে যায়, এবং বাস্তবেও তার দেহ ওইভাবে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে যায়। বাইরে এসে সে ওই ছেলেটির কাটা আর জ্বালানো মৃতদেহ দেখতে পায়, আর তার পায়ের মোজা সেই ছেলেটির রক্ত লেগে ভিজে যায়।
এরপর সে সেই ফোনের রিং শুনতে শুনতে সাইকেল চালিয়ে গ্র্যাবারের ঘরে এসে পৌঁছায়। সে ঘরের বেসমেন্টে ঢুকে সেই কালো ফোনটি পায়, যা বারবার রিং করছিল, যে ফোনটাকে আমরা সিনেমার প্রথম পর্বেও দেখেছিলাম। আর সে ফোনটা রিসিভ করে। ফোনটা করেছিল হোপ এডলার। হ্যাঁ, ঠিক সেই কলটাই যা আমরা সিনেমার শুরুতে 1957 সালে দেখেছিলাম। আর হোপ হচ্ছে গোয়েনের মা, যে এখন আর বেঁচে নেই। এখন সে ফোনে গোয়েনকে বলে যে সে আলপাইন লেক ক্যাম্প থেকে কথা বলছে, আর তার স্বপ্নে কিছু মৃত ছেলেরা জমে থাকা লেকের ওপর ওই ফোনের নম্বর লিখেছিল। এদিকে গোয়েনও বলে যে সেও ওই একই ছেলেদের দেখতে পাচ্ছে, কিন্তু নাম্বারের বদলে ওকে অক্ষরগুলো দেখাচ্ছে। দুইজনের বেশি কথা বলার আগেই হঠাৎ লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা আমরা সিনেমার প্রথমেও দেখেছিলাম। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি এই কালো ফোনটির মাধ্যমে অতীতে তার মায়ের সঙ্গে বর্তমানে গোয়েন যোগাযোগ করতে পারছিল। এরপর গোয়েন পিছন দিকে ঘুরে হঠাৎ গ্র্যাবারের ভাইয়ের আত্মাকে দেখতে পায়, যাকে গ্র্যাবার এই সিনেমার প্রথম পর্বে মেরে ফেলেছিল। যে গোয়েনকে বলে যে তার এখানে আসা উচিত হয়নি। তখন হঠাৎই গ্র্যাবারের সিঁড়ি দিয়ে নামার আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু ইতিমধ্যেই ফিনি এসে গোয়েনকে জাগিয়ে তোলে, যে গোয়েনকে ফলো করে এখানে এসেছিল। বাস্তবে গোয়েন জেগে উঠে দেখে যে তার চারপাশের দৃশ্য বদলে গেছে এবং সে ভাবছিল সে হয়তো পাগল হয়ে যাচ্ছে। এরপর সে তার ভাইকে জানায় যে তার মায়ের সঙ্গে এখনই কথা হয়েছে, কিন্তু ফিনি আবারও তার বোনের কথাগুলো উপেক্ষা করতে থাকে। এখন যাওয়ার সময় গোয়েন দেখে যে তার মোজাগুলোতে রক্ত লেগে গিয়েছিল, কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে মোজাগুলোতে রক্ত লেগেছিল তার স্বপ্নের জগতে, যখন সে বাড়ির বাইরে ওই বাচ্চাটার মৃতদেহ দেখেছিল। মানে এখানে স্পষ্ট হয় যে যদি তার স্বপ্নের জগতে কিছু ঘটে, তবে সেটা বাস্তব জগতেও তার সাথে ঘটবে। এখন পরের দিন গোয়েন ফিনিকে আলপাইন লেকের ক্যাম্পের পোস্টার দেখায় এবং বলে যে এটা আসল জায়গা, মানে তার স্বপ্নগুলো অবাস্তব ছিল না। এটা একটা খ্রিস্টান ইউথ ক্যাম্প এবং তাদের ওখানে যেতে হবে। এখানে কাউন্সিলর ইন ট্রেনিংয়ের একটা খালি পদ আছে, সেখানে সে আবেদন করতে পারে। কিন্তু ফিনি আবারও এসব কথা উপেক্ষা করার চেষ্টা করছিল। ঠিক তখনই তার বাবা টেরেন্স এসে পৌঁছায়। পোস্টার দেখে বলে, এখানেই তো তোমার মা হোপ কাজ করতেন, আর এটা 1958 সালে বন্ধ হয়ে গিয়েছিল, এটা আবার কিভাবে খুলে গেল? এটা শুনে দুজনেই চমকে যায়। এরপর গোয়েন, ফিনি এবং আর্নেস্তো তারা তিনজনই আলপাইন লেকের উদ্দেশ্যে রওনা দেয়। পথে হঠাৎ তীব্র তুষারঝড় শুরু হয়। একটু দূরে গেলে তারা মাস্টাং নামের একটা মেয়েকে দেখতে পায়, যে আসলে তাদের খুঁজতে এসেছিল এবং তাদের ক্যাম্প পর্যন্ত নিয়ে যায়। ক্যাম্পে এসে তারা আর্মান্ডোকে দেখতে পায়, যে এখানে সুপারভাইজার। আর্মান্ডো বলে যে ওই ঝড়ের কারণে কেউ এখনো এখানে এসে পৌঁছতে পারেনি। এখানে আমরা জানতে পারি যে এই ক্যাম্পের ভিতরে এখন আর্মান্ডো আর তার নাতনি মাস্টাং আছে, সাথে এখানে আরও দুইজন কর্মচারীও আছে। এখন রাত অনেক হয়ে গিয়েছিল, তাই তিনজনেই ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য যায়। যাওয়ার সময় ফিনি বাইরে ক্যাম্পের কাছে সেই ফোন বুথটা দেখতে পায়। এরপর ঘরে এসে ফিনি বাইরে একটা জায়গায় ধূমপানের জন্য যায় এবং অন্যদিকে মহিলাদের ঘরে গোয়েন ঘুমিয়ে আবার স্বপ্ন দেখতে শুরু করে। এবার স্বপ্নে ওর সামনে তৃতীয় একটা শিশু দেখা দিল, যার মুখ মাঝখানে কাটা ছিল এবং ওর আত্মা হ্রদে এই অক্ষর লিখছিল। এখন সব অক্ষরগুলো পাশাপাশি লিখতে WBH এইটাই বোঝা যাচ্ছিল। ঠিক তখন একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল, আর তিনটি বাচ্চার আত্মা ওর কাছে এসে দাঁড়ালো। এদিকে আসল জগতে ফিনি বাইরে সেই ফোন বুথের ফোন রিং হতে দেখে। সে ভূতের কাছে গিয়ে ফোন তুললো আর বলল এখানে কারো সাহায্য পাওয়া যাবে না, আর ফিরে যাওয়ার চেষ্টা করলো। এবার ফোনটা আবার বেজে উঠল, কিন্তু ফোন বাজা বন্ধ হলো না যতক্ষণ না সে আবার ফোনটা তুলল। এবার ফোনের অন্য পাশে অবশেষে সে গ্র্যাবারের আওয়াজ শুনল। এটা শুনে সে খুব ভয় পায়। এখানে একটা জিনিস পরিষ্কার ছিল যে এটা গ্র্যাবার নিজে ছিল না, বরং তার আত্মা ছিল। অন্যদিকে গোয়েন স্বপ্নে তিনটি ছেলের আত্মাদের মৃতদেহ দেখে খুব ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই ফিনি ওই ফোন বুথের ভিতরে আটকে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে বুথের দরজা নিজেই খুলে যায়। তারপর সে দৌড়ে গিয়ে তার বোন গোয়েনের কাছে চলে যায় আর তাকে সামলায়। গোয়েন প্রচণ্ড কাঁদতে থাকে আর বলে যে মনে হচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ফিনি তাকে বোঝায় যে এটা শুধু একটা খারাপ স্বপ্ন ছিল। এখন সে তাকে নিয়ে চলে যায় বয়েজ কটেজে, যেখানে সে বাথরুমে গিয়ে তার হাতের আঘাতটা দেখে, যা স্বপ্নের মধ্যে একটি ছেলের ধরার কারণে হয়েছিল, আর সেটা বাস্তবেও তার হাতে রয়ে গেছে। এখন সে আর্নেস্টোর কাছে যায় এবং আর্নেস্টো তাকে সান্ত্বনা দেয়। গোয়েন তাকে বলে যে তার মাও এই একই ধরনের স্বপ্ন দেখত এবং শেষ পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল এবং তারপরে আত্মহত্যা করেছিল, এবং সে ভয় পাচ্ছে তার সাথেও যেন এই একই ঘটনা না ঘটে। এরপরে গোয়েন সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ফিনি জানতে পারে যে গোয়েন আর্নেস্টোকে তার স্বপ্নের কথা এবং ফোনের মাধ্যমে আত্মাদের সাথে কথা বলার ব্যাপারে সব বলে দিয়েছে। এ নিয়ে সে অনেক রেগে যায়, বলে এসব কথা বাইরের কাউকে বলা যায় না। তখন গোয়েন বলে ফিনি তো কখনো তার স্বপ্নের কথা শোনে না, তাই তাকে কাউকে তো না কাউকে বলতেই হবে। কথা বলার সময় গোয়েন তার হাতের ক্ষত দুইজনকে দেখায় এবং বলে যে গত রাতের স্বপ্নে একজন মৃত ছেলে তার হাত ধরেছিল আর এটা তারই ক্ষত। তারপর আর্মান্ডো এসে তাদেরকে ব্রেকফাস্টে নিয়ে যায়। এখন আর্মান্ডো তিনজনকে জিজ্ঞেস করতে শুরু করে তারা এখানে কেন এসেছে, কারণ তারা এখানে আগের ক্যাম্পে থাকা লোকও নয় এবং চার্চের তালিকাতেও তাদের নাম নেই। ফিনি বলল যে সে তার মায়ের খবর নিতে এসেছে।
তখন ওরা তাকে হোপ অ্যাডলারের ছবি দেখায়। আর্মান্ডো দেখেই তাকে চিনতে পারে এবং তার আত্মহত্যার খবর শুনে খুব দুঃখ পায়। আর্মান্ডো যাওয়ার আগে ফিনি তার কাছে জানতে চায় বাইরে যে ফোন বুথটা আছে সেটা নিয়ে। তখন আর্মান্ডো একটা খুব চমকে দেওয়ার মতন কথা বলে যে বাইরে ওই বুথটা অনেক বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে। এখন ফিনি গোয়েন আর আর্নেস্টোকে বলে যে রাতের সময় ওই ফোন রিং করছিল আর সেখানে সে গ্র্যাবারের কণ্ঠ শুনেছে। তারপর আবার সেই ফোনের রিং শুনতে পাওয়া যায়। ফিনি ফোনটা ধরলে 3 জন নিহত বাচ্চাদের কণ্ঠ শোনা যায়, যারা বলে তারা এখানে আটকে আছে আর ফিনির কাছে তারা সাহায্য চায়। ফিনি জিজ্ঞেস করে তারা কোথায়। তখন তারা বলে তারা জানে না আর এখানে অন্ধকার আর খুব ঠান্ডা। তখনই ওই 3টি বাচ্চার আত্মাকে বুথের বাইরে দেখানো হয়, যাদেরকে ফিনি দেখতে পায় না। এরপর ফিনি তাদেরকে বলে যে তাদেরকে বলতে হবে যে তাদের সঙ্গে কি হয়েছে, তারপরেই সে তাদেরকে সাহায্য করতে পারবে। কিন্তু তারা বলে তাদের কিছুই মনে নেই। তারা ফিনিকে বলে যে আমাদেরকে খুঁজে বার করো। এখন তারা বুথের বাইরে জোরে জোরে ধাক্কা দিতে থাকে, তাই ফিনি শেষ পর্যন্ত ভয় সেখান থেকে বেরিয়ে যায়। ওই রাতে গোয়েন আবার একটা স্বপ্ন দেখে। স্বপ্নের সাথে সাথে তার শরীরও বাইরে বেরিয়ে এসে হোপকে মানে তার মাকে ফোন করতে দেখে। ফোনে সেই কথোপকথনটাই চলছিল যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, অর্থাৎ যাতে হোপ তার মেয়ে গোয়েনের সাথে কথা বলছিল। এরপর হঠাৎই গোয়েন সেই মৃত বাচ্চাদেরকে দেখতে পেয়ে তাদের পিছু পিছু একটি ঘরে গিয়ে পৌঁছায়। অন্যদিকে ফোন বাজতে শুরু করলে ফিনি সেখানে গিয়ে ফোনটি রিসিভ করে। ফোনের অপর প্রান্তে গ্র্যাবারের আত্মা কথা বলছিল। গ্র্যাবার বলে, ফিনি তুমি আমাকে মেরে ফেলেছিলে, কিন্তু তুমি কি ভাবছো এত সহজে সব কিছু শেষ হয়ে যাবে? আমি ফিরে এসেছি তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, আর এখন আমি এমন যন্ত্রণা দেব যা তুমি কখনো ভুলতে পারবে না। আমি যাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই ভাইকে তোমার জন্য আমি খুন করতে বাধ্য হয়েছি এবং তুমি আমাকেও মেরেছো। তাই আমিও প্রতিশোধ নেওয়ার জন্য তোমার ভালোবাসার লোকগুলোকে আগে মারবো, তারপরে তোমাকে মারবো। এখানে আমরা দেখতে পাই যে গ্র্যাবারের আত্মা ফিনির সামনেই উপস্থিত ছিল, কিন্তু ফিনি তাকে দেখতে পাচ্ছিল না। এদিকে দেখা যায় গোয়েন একটা ছেলেকে অনুসরণ করে রান্নাঘরে যায়, যেখানে গ্যাস ওভেনের আগুন নিজে থেকেই জ্বলে উঠছিল। এরপরই গ্র্যাবার গোয়েনের সামনে চলে এসে তাকে কুড়ুল ও বেল্ট দিয়ে আক্রমণ করতে থাকে, যেটা থেকে গোয়েন বাঁচার চেষ্টা করে। এদিকে আর্নেস্টো ও বাকিরা গোয়েনের চিৎকার শুনে সেখানে এসে পৌঁছায়, কিন্তু তারা গ্র্যাবারকে দেখতে পায় না। কিন্তু গ্র্যাবার গোয়েনকে যেভাবে মারছিল সেগুলো সবই দেখতে পায়। গোয়েন তার শরীরে প্রচুর আঘাত পাচ্ছিল। শেষ পর্যন্ত গ্র্যাবারের আত্মা যখন গোয়েনকে নিয়ে জ্বলন্ত আগুনে ফেলতে যায়, তখন গোয়েনকে সাহায্য করতে আর্নেস্টো এবং মাস্টাং এগিয়ে আসে, কিন্তু বাকিদেরকে গ্র্যাবারের আত্মা রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে আহত করে দেয়। এরপর সেখানে ফিনি এসে গেলে গ্র্যাবারের আত্মা ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। তারপর ফিনি তার বোনকে স্বপ্ন থেকে জাগিয়ে তোলে। অবশেষে গোয়েন জেগে উঠে স্বপ্ন থেকে বেরিয়ে আসে আর দেখে গ্র্যাবার তখন সেখানে নেই। এরপর সবাইকে আর্মান্ডো চার্চে নিয়ে যায়। সেখানে সে গোয়েনকে জিজ্ঞেস করে এসব কি ঘটছে। তখন গোয়েন তার স্বপ্নের বিস্তারিত বর্ণনা দেয়, যে শেষ পর্যন্ত তার সঙ্গে কি হচ্ছে এবং এই শক্তি সে তার মায়ের কাছ থেকেই পেয়েছিল। এরপর গোয়েন স্বপ্নে দেখা মৃত 3টি ছেলের সম্পর্কে বলে এবং আর্মান্ডো অবাক হয়ে যায়, কারণ এখানে ওই 3টি ছেলে সত্যিই মারা গিয়েছিল। আর যখন গোয়েন ওই পুড়ে যাওয়া ছেলের হলুদ জ্যাকেটের কথা বলে, তখন সে আরও বেশি অবাক হয়ে যায়, কারণ এই খবরটা শুধু পুলিশ বা ওর কাছেই জানা ছিল এবং কখনো ওই ছেলেদের দেহ পাওয়া যায়নি। একবার মাত্র একটা পুড়ে যাওয়া হলুদ রঙের জ্যাকেট পাওয়া গিয়েছিল, যা একদম গোয়েন যেভাবে বলছে ঠিক তেমনই ছিল। আর ওই 3 ছেলের নাম ছিল ফেলিক্স, ক্যাল আর স্পাইক, মানে এখানে এরাই গ্র্যাবারের প্রথম 3 জন শিকার ছিল। এখন আর্মান্ডো 1957 সালের ক্যাম্পের ছবি দেখায়, যেখানে গ্রুপ ফটোতে সে আর হোপও ছিল। সে বলে এই জায়গাটা 1958 সালে বন্ধ হয়ে গিয়েছিল আর তারপর ওই জায়গাটা সে কিনে নিয়েছিল। সে ওই ক্যাম্পটা আবার খোলে যাতে সে ওই হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে খুঁজে বের করতে পারে, আর সেটা করলে ওই বাচ্চাদের পরিবারগুলো কমপক্ষে একটু শান্তি পাবে। তাই সে 12 বছর ধরে এইটার জন্য চেষ্টা করে যাচ্ছে। এখন ফিনি সবাইয়ের সামনে গ্র্যাবারের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন আর্মান্ডো বলে হ্যাঁ, ওকে কে না জানে, সবাই গ্র্যাবারকে জানে, যে বাচ্চাদেরকে অপহরণ করে মেরে ফেলতো, যাকে ফিনি বলে একটা ছেলে মেরে ফেলেছিল। এই কথা বলা মাত্রই আর্মান্ডো এখন ফিনিকে চিনতে পারে এবং বুঝতে পারে যে এটা সেই ফিনি যে গ্র্যাবারকে মেরেছিল। ফিনি জানতে চায় এখানে সব কিছু অদ্ভুত হওয়া কখন শুরু হয়েছিল। তখন আর্মান্ডো বলে কিছু বছর আগে। ফিনি বলে 1978 সালে সে গ্র্যাবারকে শেষ করেছিল আর তার কারণেই তার আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাদের এখন সেই মৃত বাচ্চাদের আত্মাকে মুক্ত করতে হবে, যাদের মাধ্যমে হয়তো গ্র্যাবারের আত্মাকে তারা থামাতে পারবে, কারণ এখানে গ্র্যাবার সেই বাচ্চাগুলোর ভয় থেকেই শক্তি পাচ্ছে। আসলে এখানে বাচ্চাদের ভয়টাই গ্র্যাবারের আত্মাকে শক্তি দিত। এখন গোয়েন আর ফিনি আবার সেই 1957 সালের গ্রুপ ফটো দেখে, যেখানে তারা গ্র্যাবারকে দেখতে পেয়েছিল। তখন আর্মান্ডো বলে যে এই লোকটা তো এখানে মেনটেন্যান্সের কাজ করত, তাকে সবাই ওয়াইল্ড বিল হিকক নামে চিনত। এখন গোয়েন বুঝতে পারে যে সে স্বপ্নে বরফের ওপর যে WBH লেখাটি দেখেছিল, বাচ্চারা আসলে এই ওয়াইল্ড বিল হিকক বা গ্র্যাবারকেই বোঝাতে চাইছিল, অর্থাৎ এই 3 জন বাচ্চাই গ্র্যাবারের প্রথম শিকার ছিল। এখন ফিনি বলে প্রথমে তাদের ওই ছেলেদের মৃতদেহ খুঁজে পেতে হবে, নাহলে ওই বাচ্চাদের আত্মারা শান্তি পাবে না।
আর সেটা একটা জমাট বাঁধা লেকের ভিতরেই আছে। আরমান্ডো বলে এখানকার কাছে লেক মারু আছে, তারা ওখানে গিয়ে কাল সকাল থেকে খোঁজা শুরু করবে। কিছুক্ষণ পর আরমান্ডো তার কেবিনে গিয়ে রাতে ওই 3টি ছেলের ছবি আর বাকি রিপোর্ট চেক করতে থাকে। তখন হঠাৎ রেডিও থেকে একটা অদ্ভুত আওয়াজ শোনা যায়। বাইরে থেকেও কিছু আওয়াজ আসছিল, তাই সে জানলা থেকে বাইরে তাকায়। সেখানে সে একটা স্নোম্যানকে দেখে। সেটাকে উপেক্ষা করে সে আবার কাজে মন দেয়। ঠিক তখনই রেডিও থেকে গ্র্যাবারের আওয়াজ আসে। আরমান্ডো ভয় না পেয়ে গ্র্যাবারের আত্মাকে বলে সে একদম ভয় পায় না, আর গ্র্যাবার ওই ছেলেদের আত্মাকে চিরদিনের জন্য বন্দি রাখতে পারবে না। এরপর স্নোম্যানটি জানলাতে আঘাত করতে থাকে, কিন্তু আরমান্ডো আর এতে ভয় পায় না। অন্যদিকে দেখানো হয় ফিনি যখন বাইরে বসেছিল তখন আরমান্ডো তার কাছে আসে এবং তাকে বোঝায় যে তুমি যে সারাক্ষণ রেগে থাকো এর পিছনে নিশ্চয়ই একটা ভয় থাকে, যেটাকে চাপা দেওয়ার জন্যই তুমি রেগে থাকো। আর সেই ভয়টা হচ্ছে তোমার বোনকে হারানোর ভয়, এবং এই ভয় তখনই দূর হবে যখন তুমি এই ভয়ের সম্মুখীন হবে। এই বলে তাকে সকালে মৃতদেহগুলি খোঁজার জন্য প্রস্তুত হতে বলে আরমান্ডো ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে সকলে 3টি ছেলের মৃতদেহ খুঁজতে শুরু করে, কিন্তু সারাদিনে কিছুই পায় না। রাতে গোয়েন ঘুমাতে যায়, আর আজকের রাতে পালা করে আর্নেস্টো আর ফিনি তাকে দেখাশোনা করবে বলে ঠিক করে। এখন প্রথমে ফিনি ঘুমোতে যায় এবং আর্নেস্টো পাহারা দেয়। তখন গোয়েন তার স্বপ্নে ফিরে যায়, যেখানে সে দেখে প্রথম যে বাচ্চাটিকে গ্র্যাবার অপহরণ করে তার বাড়িতে মেরেছিল তার বাড়ির ঠিকানা এবং তার নাম জেনে তার মা স্বপ্ন থেকে উঠে পড়ে, এবং সে যখন তার মার পিছন পিছন যেতে চাইছিল তখনই বাস্তব জগতেও দেখা যায় তার শরীরটাও উঠতে যাচ্ছিল ঘুমন্ত অবস্থায়। কিন্তু এটা দেখে আর্নেস্টো তাকে আবার বিছানায় শুয়ে দেয়। কিন্তু বাস্তব জগতে তার দেহ শুয়ে পড়লেও স্বপ্নের জগতে দেখা যায় গোয়েন তার মায়ের পিছু পিছু চলে যাচ্ছে। এখন আমরা দেখি তার মাও স্বপ্নে দেখা গ্র্যাবারের বাড়িটি খুঁজে পেয়ে সেখানে ছেলেটির মৃতদেহ দেখতে পায়, এবং সে যখন বাইরে বের হতে যাচ্ছিল তখন গ্র্যাবার তাকে ধরে মেরে ফেলে এবং তারপর হোপকে তার নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। অর্থাৎ এখন আমরা বুঝতে পারি যে গোয়েনের মা হোপকে গ্র্যাবারই মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু গোয়েনের বাবা ভেবেছিল যে তার স্ত্রী আত্মহত্যা করেছে। এটা বুঝতে পেরে গোয়েনের খুব কষ্ট হয়। মানে আজ পর্যন্ত সে ভাবত যে এই স্বপ্নগুলোর জন্যই তার মা নিজেকে শেষ করে দিয়েছে, অথচ তা মোটেই সত্য ছিল না। এখন গ্র্যাবার গোয়েনকে বলে যে এটা তার নরক, এখানে সব কিছু তার নিয়ন্ত্রণে চলে, তাই সে গোয়েনকেও এখানেই মেরে ফেলবে। গোয়েন ভয় পেয়ে ও তার দেহে আঘাত পেয়ে পালাতে থাকে, যা বাস্তবে তার দেহে স্পষ্ট দেখা যাচ্ছিল। মানে সে স্বপ্নে মারা গেলে বাস্তব জীবনেও শেষ হয়ে যাবে। এটা দেখে আর্নেস্টো, ফিনি এবং মাস্ট্যাং গোয়েনকে জাগানোর চেষ্টা করে। এখন গোয়েন বাচ্চাদের কথা মতন ঠিক সেই গর্তের কাছে লুকিয়ে থাকে, যেটাই সিনেমার প্রথম পর্বে ফিনি 1978 সালে বাঁচার জন্য করেছিল, অর্থাৎ ফ্রিজের কাছে। এবার সে একটি বাচ্চার আত্মার সাহায্যে ফ্রিজ থেকে বেরিয়ে বাইরে চলে যায় এবং লেকের কাছে পৌঁছে যায়। সেখানে বুথে ফোন রিং করছিল, যেটা সে ধরে নেয়, এবং সে ওখান থেকে লেকে আরমান্ডোকে দেখতে পায়। কারণ এই সময় লেকে বাস্তবেই আরমান্ডোর মৃত ছেলেগুলির দেহ খুঁজছিল, এবং সে একটি মৃতদেহ শেষ পর্যন্ত দেখতে পেয়ে সেটিকে বার করার চেষ্টা করে। এখন ফোনে গ্র্যাবার গোয়েনকে বলে যে যখন কেউ তার ক্ষমতা কেড়ে নিতে চেষ্টা করবে তখন সে তাকে রাস্তা থেকে সরিয়ে দেবে, কারণ তার ক্ষমতা আছে ওই বন্দি থাকা বাচ্চাদের মৃতদেহের কারণে। তাই সে লেকের উপরে জমে থাকা বরফ ভেঙে আরমান্ডোকে লেকের জলের ভিতর ফেলে দেয় এবং তাকে ডুবিয়ে মারার চেষ্টা করে। এটা দেখে স্বপ্নে থাকা গোয়েন চিন্তিত হয়ে পড়ে, এবং তারপরই গ্র্যাবার স্বপ্নে থাকা গোয়েনকে মারতে থাকে, এবং যার প্রভাব বাস্তব জগতেও গোয়েন যে বিছানায় শুয়েছিল তার দেহের উপরেও পড়ে। এটা দেখে মাস্টাং, আর্নেস্টো আর ফিনি 3জনে মিলে গোয়েনকে জাগানোর চেষ্টা করতে থাকে। এখন গোয়েন জেগে না উঠে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ করে এবং সে তার আসল ক্ষমতাকে চিনতে পারে। ফলে এক ঝটকায় পুরো ফোন বুথটা ভেঙে পড়ে, যার ফলে গ্র্যাবার অনেক দূরে ছিটকে পড়ে যায়। গোয়েন তার কাছে এসে বলে যে সে গ্র্যাবারের ইচ্ছা এই স্বপ্নের জগতে আসেনি, বরং সে নিজের ইচ্ছাতেই এখানে এসেছে, এবং এখানে তারও শক্তি আছে, এবং খুব শীঘ্রই তার সাথে সে দেখা করবে। এই বলে সে তার মাথায় আঘাত করে। আর এখন গোয়েন নিজেকেই জাগিয়ে তোলে, অর্থাৎ সে তার শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে একটু একটু করে শিখে গিয়েছিল। এখন জেগে উঠতেই সে সবার আগে সকলকে সঙ্গে নিয়ে আরমান্ডোর কাছে গিয়ে তাকে জল থেকে বের করে এনে তার প্রাণ বাঁচায়। আরমান্ডো বলে যে ও ফিলিক্সের দেহ পেয়ে গেছে। পরের দিন সকালে সূর্যোদয়ের আগে গোয়েন আর ফিনি যখন প্রস্তুত হচ্ছিল তখনই ওদের বাবা টেরেন্স এসে পৌঁছায়, যিনি ওদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। ফিনি ফিরতে রাজি হয়েছিল, কিন্তু গোয়েন বারণ করে দিল, কারণ গোয়েন বলে যে এই সব শুরুও এখান থেকেই হয়েছিল, তাহলে সব কিছু এখানেই শেষ হবে। তারপর ফিনি তাকে যেতে বলে, কারণ সে ভয় পাচ্ছিল, কিন্তু গোয়েন বারণ করলে সে তার সঙ্গে তর্ক করতে থাকে। ঠিক তখন গোয়েন বলে ফিনি শুধু ভয় পায় আর সিগারেট খায়, যাতে মনে হয় যে বেসমেন্টে যা কিছু হয়েছিল সব কিছু মিথ্যে। এতে ফিনি কেঁদে ফেলে এবং অবশেষে সে তার ভয় প্রকাশ করে, আর ঠিক এটাই আরমান্ডো তাকে বলেছিল। এখন তাদের বাবা দুজনকেই যেতে বলে। তখন তার বাবা বলে এই সব কিছুই সেই স্বপ্নের কারণে হয়েছে, যার জন্য তার মা পাগল হয়ে আত্মহত্যা করেছে। টেরেন্স নিজেকে তার স্ত্রী হোপের মৃত্যুর জন্য দায়ী মনে করে, আর তাই আজও সে মনকষ্টে ভুগছে। তখন গোয়েন বলে সেটা সত্যি নয়, এটা সবই গ্র্যাবার করেছে, তার কোনো দোষ ছিল না।
আর টেরেন্স হোপের মৃতদেহ দেখে যা কিছু বলেছিল ঠিক একই কথা গোয়েন তার বাবা টেরেন্সকে শোনায়, কারণ গোয়েন সেটা স্বপ্নে আগেই দেখে ফেলেছিল। তখন অবশেষে টেরেন্সের বিশ্বাস হয় তার কোনো দোষ ছিল না, আর গোয়েন পুরোটাই সত্যি কথা বলছে। মানে হোপ আর গোয়েনের স্বপ্নগুলো সবসময় একদম সঠিকই ছিল। এরপর সকাল থেকেই খোঁজা শুরু হয়, কিন্তু কেএল আর স্পাইকের দেহ মেলে না। ধীরে ধীরে রাত হয়ে যায় আর গোয়েন ক্লান্ত হয়ে ভুল করে ঘুমিয়ে পড়ে, আর সে আবার স্বপ্নে চলে যায়। স্বপ্নের মধ্যে সে লেকে যায়, যেখানে সে দুটি ড্রাম পায়, যার ভিতরে কেএল আর স্পাইকের দেহ লুকিয়ে রাখা ছিল। সে ড্রামগুলো জলের বাইরে পাঠাতে শুরু করে। ঠিক তখনই গ্র্যাবার এসে পৌঁছে যায়, যে বাইরে থাকা সকলের উপরে আক্রমণ করতে শুরু করে। এবার সে ফিনির ওপরও আক্রমণ চালায় এবং বলে এবার তার পালা। তখনই গোয়েন তার স্বপ্নের জগতের ভিতরে তার ক্ষমতার সাহায্যে সেই ড্রামগুলো উপরে পাঠাচ্ছিল, যেগুলো টেরেন্স ধরেই জল থেকে বের করে আনছিল। এরপর গোয়েন বাইরে আসে, আর অন্যদিকে ফিনি তার ভিতরের ভয়কে দূর করে তার অন্তর্নিহিত ক্ষমতার সাহায্যে, যদিও সে গ্র্যাবারকে দেখতে পাচ্ছিল না, তাও শুধুমাত্র অনুমান শক্তির জোরে সে তাকে দূরে ঠেলে ফেলে দেয়। ঠিক তখনই গোয়েন গ্র্যাবারের সামনে আসে এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা শুরু করে। গ্র্যাবার বলে এখানে কোনো ঈশ্বর নেই আর কেউ তার সাহায্য করবে না। তখন গোয়েন বলে যে সে তার সঙ্গে কিছু বন্ধু নিয়ে এসেছে, এবং অবশেষে কেএল, ফিলিক্স আর স্পাইকের আত্মা সেখানে চলে আসে। গোয়েন তাকে বলে যে মৃত ছেলেগুলি সকলের দেহ পাওয়া গেছে, তাই তুমি এখন ক্ষমতাহীন হয়ে গেছো। এখন মৃত ছেলেদের আত্মাগুলো তার পা টেনে ধরে। এরপর গোয়েন গ্র্যাবারের মাথায় কুড়ুল মারার পর তার মাস্কটা খুলে ফেলে এবং মাস্কের সাথে তার মুখের ত্বক পর্যন্ত আলাদা হয়ে গিয়েছিল। এখানে গ্র্যাবার প্রচণ্ড যন্ত্রণায় ছিল। তখন ফিনিও এসে তার অনুমান শক্তি এবং অন্তর্নিহিত ক্ষমতার সাহায্য নিয়ে তাকে মারতে শুরু করে, কারণ সে এখন আর তার থেকে ভয় পায় না। তারা গ্র্যাবারের পা কেটে তাকে লেকের ভিতর ফেলে দেয়। এখন গ্র্যাবারের আত্মাকে লেকের ভিতরে ফেলিক্স, ক্যাল আর স্পাইকের আত্মাগুলো তাকে ভিতর থেকে ডুবিয়ে দেয় এবং জলের অনেক নিচে টেনে নিয়ে যায়, এবং ভেতরে গিয়ে গ্র্যাবারের দেহ বরফের ভিতর জমে যায়। এরপর গোয়েন স্বপ্ন থেকে জেগে ওঠে এবং সব কিছু আবার ঠিকঠাক হয়ে যায়। পরদিন আর্মান্ডো ফোনের মাধ্যমে কর্তৃপক্ষকে ছেলেগুলির মৃতদেহ সম্পর্কে জানায়, আর বাকিরা এখান থেকে যখন যাবার প্রস্তুতি নিচ্ছিল, তখন গোয়েন আর ফিনি কালো ফোনটা দেখে, যেটা আবার রিং হচ্ছিল। গোয়েন ফোন ধরলে অন্য পাশে ছিল হোপ, মানে তার মা, যিনি বলেন যে সে খুব ভালো কাজ করেছে এবং সে তার জন্য গর্বিত। গোয়েন আবেগপ্লুত হয়ে বলে যে সে তাদের অনেক মিস করে, আর হোপ বলে যে সেও মিস করছে এবং সে এখন অনেক সুখে আছে। তখন গোয়েন হোপকে জিজ্ঞেস করে এই স্বপ্ন দেখার অভিশাপটা কখন শেষ হবে। তার মা হোপ বলে এটা কখনোই অভিশাপ ছিল না, বরং এটা অন্যদের সাহায্য করার একটা উপহার। সে ফিনকে বলার কথা বলে যে সে তাকে খুব ভালোবাসে। এরপর গোয়েন এটা ফিনকে জানায়, যা শুনে ফিনও খুব খুশি হয়। আর এখন অবশেষে সবাই তাদের বাড়ির দিকে রওনা হয়, আর সিনেমাটিও এখানেই শেষ হয়।